Cumhuriyeti'nin güzel insanlarına, ülkemizin geleceği adına Adalet ve Kalkınma Partisi'nin katılımını müjdeliyor. দ্য চেঞ্জ মেকার ডকুমেন্টারি গত পর্বে আমাদের আলোচনার বিষয় ছিল উসমানী খেলাফতের সমাপ্তি, যা কিনা একটি সভ্যতার পতন, খেলাফত বিলুপ্তি এবং তুরস্কের প্রজাতন্ত্র ঘোষণা এবং একদলীয় শাসনামল অর্থাৎ 1920 থেকে 1950 সালের মধ্যে তুরস্কের জনজীবন মান এবং রাজনৈতিক শাসন শোষণ নিয়ে চুলচেরা আলোচনার পর আজকে আলোচনায় আমরা তুরস্কের অতীতে রাজনীতির আরো গভীরে ঢুকেছি। সেনা সরকারের অধীনে নতুন সংবিধান গৃহীত এবং কেনান প্রেসিডেন্ট হওয়ার পরে 1983 সালের মে মাসে বেশ কিছু শর্তে রাজনৈতিক দল খোলার অনুমোদন দেওয়া হয়। তবে নতুন দলের রেজিস্ট্রেশন পাওয়ার জন্য অবশ্যই জাতীয় নিরাপত্তা কমিটির অনুমোদন নিতে হবে। নতুন করে প্রদান করা শর্তের মাঝে শিক্ষক, ছাত্র ও সরকারি কর্মকর্তাদের পার্টির সদস্য না হওয়া, পার্টিতে মহিলা ও যুব উইং না থাকা, ভোট কেন্দ্রের সাথে সম্পর্কযুক্ত ও গ্রামে কমিটি না করা সহ বেশ কিছু শর্ত ছিল। 15টি দল নতুন করে গঠিত হয়, কিন্তু 12টি দলকে অনুমোদন দেওয়া হয়নি। সেনা সরকারের নিরাপত্তা কমিটি, যার মধ্যে জেমিরেলের আদালত পার্টির ধারাবাহিকতায় দারুল পার্টি এবং জেহেপের ধারাবাহিকতায় সোশ্যাল ডেমোক্রেট পার্টিও ছিল। সব মিলিয়ে 3টি দল 1983 সালের 6 নভেম্বরে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ পায়। এরই মাঝে ছিল অবসরপ্রাপ্ত জেনারেল তারগুত সুল্লাপের নেতৃত্বে এবং সেনা সমর্থিত লোকদের দ্বারা প্রতিষ্ঠিত মিল্লিয়াতচি ডেমোক্রেট পার্টি এমডিপি, নেজদাত জেলাপের নেতৃত্ব জেহেপের আগের ঐতিহ্যের ধারক হিসাবে কামালিস্ট হালকচি পার্টি এইচপি এবং তারগুত ওজাইলের নেতৃত্বে ইয়ানাভাতান পার্টি। 1983 সালের 6 নভেম্বরে তারগুত ওজাইলের নেতৃত্বে ইয়ানাভাতান পার্টি 45% ভোট পেয়ে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। এইচপি পায় 30% আর সেনা সমর্থিত এমডিপি পায় 23%। সব মিলিয়ে দীর্ঘদিন পর তুরস্কের সংসদে আবারও কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। তারগুত ওজাইল ছিলেন 1979 থেকে 80 সালে শুরু হওয়া তুরস্কের অর্থনীতির সংস্কারের কর্মসূচকের অগ্রপথিক। সেনা সমর্থিত সরকারের সময় তার বিরুদ্ধে স্ক্যান্ডাল প্রকাশের পূর্ব পর্যন্ত তিনি ছিলেন তুরস্কের অর্থনীতি সংক্রান্ত কার্যকারী মন্ত্রী। দীর্ঘ 3 বছর সেনা শাসনের পর নতুন সংবিধান ও ধরাবাঁধা সহ বেশ কিছু নিয়মের পর তারগুত ওজাইলের নেতৃত্বে নতুন ক্যাবিনেট গঠিত হয়। তারগুত ওজাইলের সময় তুরস্ক আবারও এগিয়ে যেতে শুরু করে। অর্থনীতির নতুন এক অধ্যায়ের সূচনা হয়। তাকে সমসাময়িক তুরস্কের অন্যতম প্রজা হিসাবে মূল্যায়ন করা হয়। 1982 সালের সেনাকুর পর সেনা সরকার সাংবিধানিক আদালতের মাধ্যমে তৎকালীন প্রধান দলকে নিষিদ্ধ ঘোষণা করে। সেই সঙ্গে দলের কেন্দ্রীয় পর্যায়ে থাকা নেতাদের 10 বছর এবং প্রদেশ ও জেলা পর্যায়ের নেতাদের 5 বছরের জন্য রাজনীতিতে নিষিদ্ধ ঘোষণা করে। তারগুত ওজাইলের ক্ষমতায় আসার পর রাজনৈতিক দলগুলো নতুন নামে কাজ করার সুযোগ পেলেও মূল রাজনীতিবিদরা ছিল নিষিদ্ধ, যদিও তারা পেছন থেকে দল চালাতেন। 1987 সালে এসে তারগুত ওজাইল রাজনীতিবিদদের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের ব্যাপারটি নিয়ে রেফারেন্ডাম দেন, যাতে মাত্র 75,000 ভোটের ব্যবধানে নিষেধাজ্ঞার প্রত্যাহারের পক্ষে হ্যাঁ জয়লাভ করে। রেফারেন্ডামে হ্যাঁ 50.2% আর না 49.8% ভোট পায়। যাই হোক, রেফারেন্ডামের মাধ্যমে বুলান্ত এজমিত, আলপাসালাম তুর্কেস এবং নাজিমুদ্দিন এরবাকানের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়, যারা যথাক্রমে ডেমোক্রেট সুল পার্টি, মিল্লিয়াতচি হারকিয়েত পার্টি এবং রেফা পার্টির চেয়ারম্যান নির্বাচিত হন।
1987 সালের নির্বাচনে আবারও অ্যানাভাতান পার্টি একক সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখে, যদিও ভোটার সংখ্যা কমতে থাকে। 1989 সালে তারগুত ওজাইল প্রেসিডেন্ট নির্বাচিত হন। 1991 সালের নির্বাচনে সোলাইমান ডেমিরেলের দাইলুইল পার্টি 27% ভোট পেয়ে 178টি আসন, অ্যানাভাতান পার্টি 28% ভোট পেয়ে 115টি আসন, সেহেপে 20.8% ভোট পেয়ে 88টি আসন, রেপা পার্টি 16.9% ভোট পেয়ে 62টি আসন, দেসেপ 10.7% ভোট পেয়ে 7টি আসন জয়লাভ করে। দাইলুইল পার্টি সর্বোচ্চ আসন পেলেও একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ার কারণে 20.8% ভোট পেয়ে তৃতীয় হওয়া দল সেহেপের সঙ্গে জোট করে কোয়ালিশন সরকার গঠন করে। 1993 সালে তারগুত ওজাইল মৃত্যুবরণ করলে সোলাইমান ডেমিরেল প্রেসিডেন্ট নির্বাচিত হন। সোলাইমান ডেমিরেল প্রেসিডেন্ট নির্বাচিত হলে তার দল থেকেই তেনসুচিলার প্রধানমন্ত্রী হন। এই 4 বছর মোটামুটি একটা কোয়ালিশন সরকার পরবর্তী সাধারণ নির্বাচন পর্যন্ত দেশ শাসন করতে পেরেছিল। কিন্তু 1995 সালের নির্বাচনের পর থেকে পরিস্থিতি আরও খারাপ হতে থাকে। 1995 সালের সাধারণ নির্বাচনে রেপা পার্টি 21.4% ভোট পেয়ে 158টি আসন, অ্যানাভাতান পার্টি 19.7% ভোট পেয়ে 132টি আসন, দাইলুইল পার্টি 19.2% ভোট পেয়ে 135টি আসন, দেসেপ 14.6% ভোট পেয়ে 78টি আসন, জেহেপে 10.7% ভোট পেয়ে 49টি আসন লাভ করে। রেপা পার্টি সর্বোচ্চ ভোট পেয়ে সর্বোচ্চ আসন পেলেও সংসদে একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। তখন দ্বিতীয় ও তৃতীয় দল মিলে মাইনরিটি সরকার গঠন করে অ্যানাভাতান পার্টির মেসুদ এলমাজ প্রধানমন্ত্রী হন। কিন্তু সরকার 3 মাসও টিকতে পারেনি। প্রেসিডেন্ট সোলাইমান ডেমিরেল দুটো অপশন দেন, হয় ভালো একটা কোয়ালিশন করতে হবে, নয়তো নাজিমউদ্দিন এরবাকানকে সরকার গঠন করতে হবে। বলা বাহুল্য, দ্বিতীয় ও তৃতীয় দল অন্য দলগুলোর সমর্থন নিয়ে ভালো কোয়ালিশন করতে পারেনি। তাই 1996 সালের 28 জুন এরবাকানের নেতৃত্বে তৃতীয় দল দাইলুইল পার্টিকে সাথে নিয়ে কোয়ালিশন সরকার গঠিত হয়। নবগঠিত মন্ত্রিসভায় এরবাকানের প্রধানমন্ত্রী ও তানসুচিলার উপপ্রধানমন্ত্রী হন, কিন্তু এই সরকারও বেশি দিন টিকতে পারেনি। 1997 সালে সামরিক মেমোরেন্ডামে তথা পোস্ট মডার্ন কুর মাধ্যমে এই সরকারকেও পদত্যাগে বাধ্য করা হয়। 1 বছরের মাথায় আবারও সরকার পতন হলে অ্যানাভাতান পার্টির মেসুদ ইলমাজের নেতৃত্বে চতুর্থ দল বুলেন্ট এসবিতে ডেমোক্রেট সুল পার্টির সাথে কোয়ালিশনে সরকার গঠিত হয়। ইলমাজ প্রধানমন্ত্রী ও এজবিত উপপ্রধানমন্ত্রী নির্বাচিত হন। 1999 সালের নির্বাচনেও কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। এই নির্বাচনে বুলেন্ট এসবিদের নেতৃত্বে ডেমোক্রেট সোল পার্টি 22.2% ভোট পেয়ে সর্বোচ্চ 138টি আসন পায়। 18% ভোট পেয়ে 229টি আসন নিয়ে দ্বিতীয় হয় ন্যাশনালিস্ট মুভমেন্ট তথা মেহেপে। রেপা পার্টির জায়গায় প্রতিষ্ঠিত ফজিলত পার্টি 15.4% ভোট পেয়ে 111টি আসন পায়, আর অ্যানাভাতান পার্টি 13.2% ভোট পেয়ে 86টি আসন এবং দাইলুইল পার্টি 12% ভোট পেয়ে 85টি আসন পায়। বুলেন্ট এসবিদের ফজিলত পার্টির বিরুদ্ধে দ্বিতীয় ও চতুর্থ দল নিয়ে কোয়ালিশনের সরকার গঠন করেন। বাম ডানের সমন্বয়ে গঠিত 3টি দলের এই কোয়ালিশন সরকার 2002 সালের নির্বাচন পর্যন্ত দেশ পরিচালনা করে। নাজিমউদ্দিন এরবাকানের বিরুদ্ধে 1997 সালের পোস্ট মডার্ন কু। 1995 সালে সাধারণ নির্বাচনে রেপা পার্টি 21.4% ভোট পেয়ে সংসদে 1 নম্বর দলে পরিণত হয়। রেপা পার্টি 1 নম্বর দল হলেও অন্য দলগুলোর প্যাচে সরকার গঠন করতে ব্যর্থ হয়। পরবর্তী সময়ে অন্য দলগুলো টিকতে না পারায় রেপা পার্টি তৃতীয় প্রধান দলকে সাথে নিয়ে সরকার গঠন করে। 1996 সালের 28 জুন রেপা পার্টি ও দাইলুইল পার্টি কোয়ালিশনে সরকার গঠিত হওয়ার পর সেকুলার তুরস্কে প্রথমবারের মতো একজন ইসলামপন্থী প্রধানমন্ত্রী পায়। স্বভাবতই সামরিক বাহিনী এটাকে ভালো দৃষ্টিতে নেয়নি। এদিকে এরবাকান ক্ষমতায় এসেই তারা বিপ্লবী পরিকল্পনা বাস্তবায়ন শুরু করেন। শুধু তুরস্কে ইসলামের বিকাশ ও বৃদ্ধি নয়, পুরো মুসলিম বিশ্বে একটি বিপ্লব সাধনের পরিকল্পনা করেন। জাতিসংঘের বিরুদ্ধে আরেকটি মুসলিম জাতিসংঘ, ন্যাটোর বিরুদ্ধে আরেকটি মুসলিম সামরিক জোট, ইউরোপীয় ইউনিয়নের মতো মুসলিম দেশগুলোর মধ্যে কমন বাজার, ইউরোর মতো মুসলিম দেশগুলোর কমন দিনার, G7 তথা উন্নত 7 দেশের মতো মুসলিম দেশগুলোর মধ্যে প্রভাবশালী দেশগুলোকে নিয়ে G8 গঠন করার পরিকল্পনা প্রকাশ করেন। এরবাকানের এই পরিকল্পনাকে সেনাবাহিনী কিংবা বিরোধী দলগুলো অথবা জনগণের বিশাল একটি অংশ ইতিবাচকভাবে নেয়নি। এরই মাঝে তিনি G8 গঠনে মুসলিম দেশগুলোতে সফর শুরু করেন, যার অংশ হিসাবে অক্টোবর মাসে নাইজেরিয়া, মিশর ও লিবিয়া সফর করেন। লিবিয়ায় গাদ্দাফির সঙ্গে মিটিং করার পর যৌথ সাংবাদিক সম্মেলনে আরেকটি বিপত্তি ঘটে। গাদ্দাফি তুরস্কের কুর্দিদের হত্যার ব্যাপারটিকে জেনোসাইড উল্লেখ করে বলেন,
মধ্যপ্রাচ্যের ছায় কুর্দিদের জায়গা হওয়া দরকার, কুর্দিস্তান রাষ্ট্র হওয়া দরকার। অধি কিন্তু তুরস্কের নেওয়া আন্তর্জাতিক কূটনীতিতে আমরা খুশি নই, কারণ আমরা শত্রু জায়নিস্ট ইসরায়েলের সাথেও আপনারা সম্পর্ক রেখেছেন। তুরস্ক তার বিপ্লবী চেতনা হারিয়েছে, অন্যের দখলে আছে। তুরস্কের মিডিয়া বিরোধী দল গাদ্দাফির এই সেন্সিটিভ বক্তব্যের জবাবে এরবাকান হোজারা বক্তব্যকে চুপ থাকা হিসাবে উল্লেখ করলো এবং আন্তর্জাতিক কূটনীতিতে তাকে ব্যর্থ হিসাবে উল্লেখ করলো। তাদের ভাষায় গাদ্দাফির এই ধরনের কঠিন কথার জবাবে এরবাকান হোজার শক্ত প্রতিক্রিয়া দেখানো দরকার ছিল, কিন্তু তিনি তা না করে এর পরিবর্তে গতানুগতিক কথা বলেছেন। আর এ কথাগুলো এমনই সহজ ছিল যে গাদ্দাফি এরবাকানের কথা শুনে হাসছিলেন। এ ধরনের নানা খবর সম্পাদকীয় বিশ্লেষণ পত্রপত্রিকায় বের হলো এবং দেশ জুড়ে আলোচনা সমালোচনা শুরু হলো। কুর্দি ইস্যুটি তুরস্কের জন্য খুবই স্পর্শকাতর একটি ইস্যু। এমন একটি ইস্যুতে স্বভাবতই জাতীয়তাবাদী চেতনা সবার মধ্যে জাগে। সঙ্গত কারণে সবাই এরবাকান হোজারের সমালোচনা করতে থাকে। এরবাকান এ নিয়ে জাতির উদ্দেশ্যে ভাষণে সবকিছু স্পষ্ট করেও নিজেকে ডিফেন্স করলেও মিডিয়া এবং রাজনৈতিক নেতারা কিছুতেই মানতে পারেননি। এমনকি কোয়ালিশনে থাকা তানসু জেলারের দলও কঠিন প্রতিবাদ করে। এরই মাঝে এরবাকান তার বক্তব্যে তুরস্ক লিবিয়া ভ্রাতৃত্বপূর্ণ দুটি দেশ, সন্ত্রাসীরাই আসলে কুর্দিদের হত্যা করছে, এরা নাস্তিক ও কমিউনিস্ট এবং তারা বাইরের শক্তি দিয়ে পরিচালিত হয়। এই বক্তব্য অনেকটা আগুনে ঘি ঢালার মতোই হয়। এরপর আরও বেশ কিছু ঘটনা ঘটে যা ধীরে ধীরে সেনাবাহিনীর সঙ্গে সম্পর্ক খারাপের দিকে চলে যায়। দেশ আবারও অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয়। 1996 সালের 3 নভেম্বর বাল্কি শহর প্রদেশের সুসলু জেলার এক সড়ক দুর্ঘটনা ঘটে। একটি লরি ও মার্সিডিজ কারের মধ্যে এই সংঘর্ষ ঘটেছিল। সেখানে কয়েকজন মারা গিয়েছিল। গাড়িতে দাইলুয়েল পার্টি এমপি সিদাত বুচাক, রাষ্ট্রের লাল তালিকায় থাকা মাফিয়া সর্দার আবদুল্লাহ চাতলি, যিনি মেহমেদ উজবেই নামক জাল পরিচয়পত্র বহন করছিলেন, এবং পুলিশের প্রশিক্ষণ ইনস্টিটিউটের প্রধান হুসাইন কুজাদা ছিল। এতে মারা যাওয়া আবদুল্লাহ চাতলি ব্যবহৃত ব্যাগ থেকে অনেকগুলো পাসপোর্ট এবং পরিচয়পত্র পাওয়া যায়, সাথে অনেকগুলো অস্ত্রও উদ্ধার হয়। ঘটনার পর রাষ্ট্রের সাথে মাফিয়ার গোপন সম্পর্কটি প্রকাশ্যে আলোচনায় চলে আসে, যা পরবর্তীকালে দাইলুয়েল পার্টি পর্যন্ত গড়ায়। রাষ্ট্রের সাথে সন্ত্রাসীদের সম্পর্ক নিয়ে আলোচনাকে এরবাকান হোজা ননসেন্স কাজ বলে উল্লেখ করলেন। এদিকে রেপা পার্টি এই ঘটনায় পার্লামেন্ট গঠিত কমিটির মাধ্যমে এটাকে সেনাবাহিনী পর্যন্ত নিয়ে গেল। জেন্দারমা তথা প্যারামিলিটারি বাহিনী এবং সেনা প্রধানকে কমিটিতে জবাবদিহির জন্য ডাকা হয়, কিন্তু তারা উভয়ে আসতে অস্বীকার করে। সেনাবাহিনীর পক্ষ থেকে বিবৃতি আসে, ঘটনার সাথে সেনাবাহিনীর কোনো সম্পর্ক নেই। এই ঘটনার ডিপ স্টেট তথা রাষ্ট্রের ভেতরের রাষ্ট্রকথাটি পরিচালন হয়। সেনাবাহিনী রেপা পার্টির সিদ্ধান্তগুলো মনিটরিং করার জন্য ওয়েস্টার্ন ওয়ার্কিং গ্রুপ নামে কাজ শুরু করে। এরই মাঝে 10 নভেম্বর আতাতুর্কের মৃত্যু দিবসে রেপা পার্টি থেকে নির্বাচিত কাইসারি সিটি কর্পোরেশনের মেয়র শুক্র কারাতেভ রেপা পার্টির এক মিটিংয়ে বক্তব্য রাখেন, যা যথারীতি সবাইকে নাড়া দেয়। তিনি বলেন, শান্ত থাকি দেখে আপনারা ভেবে নেবেন না সেকুলার হয়ে গেছি। অফিসিয়াল বা সরকারি দায়িত্বের অংশ হিসেবে আজ একটি প্রোগ্রামে উপস্থিত থাকতে হয়েছে। হয়তো প্রধানমন্ত্রী, মন্ত্রীবর্গ এবং এমপিদের বড় একটি অংশও থাকতে বাধ্য হয়েছে। আপনাদের থাকার কিন্তু কোনো বাধ্যবাধকতা নেই। রেপা পার্টি হিসাবে যদি একই জমিনে থাকি, তবু এই জুলুমের পরিবর্তন করবই। মানুষদের দাস হিসেবে দেখা এই সমসাময়িক কার্যক্রম বন্ধ করবই। এই বক্তব্যের পর আতাতুর্কের চিন্তাধারায় প্রভাবিত সেনাবাহিনী শক্ত প্রতিক্রিয়া দেখায়। জানুয়ারি মাসে কোয়ালিশন সরকারের একজন মন্ত্রীকে পদত্যাগে বাধ্য করে, আর রেপা পার্টির সাথে কোয়ালিশনে থাকার কারণে দাইলুয়েল পার্টির কয়েকজন এমপি পদত্যাগ করে অন্য পার্টিতে যোগ দেয়। এরই মাঝে রমজান মাসে পীর ও বড় বড় শাইখদের নিয়ে তুরস্কের ইতিহাসে প্রথমবারের মতো এরবাকান প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইফতার মাহফিলের আয়োজন করেন। স্বভাবতই মিডিয়া এটাকে ফলো করে প্রচার করে। দেশে সম্ভবত ইসলামী রাষ্ট্র হয়ে যাচ্ছে। সেনাবাহিনী এই ঘটনাকে ভালো চোখে দেখেনি। এদিকে জেহেবে সেক্রেটারি জেনারেল সহ 33 জন এমপি সাংবিধানিক আদালতে ইফতার মাহফিলের কারণে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করে। 28 জানুয়ারি আপিল বিভাগের একটি বেঞ্চে সরকারের রমজান মাসের রোজার আলোকে অফিসের সময় নির্ধারণের ধর্ম নিরপেক্ষ রাষ্ট্রের মূলনীতির লঙ্ঘন বলে ব্রিফিং দেয়। 31 জানুয়ারি সামরিক বাহিনীর প্রধান সহ একজন ঊর্ধ্বতন কর্মকর্তা সরকারের বিরুদ্ধে প্রেসিডেন্টের নিকট বেশ কয়েকটি বিষয় স্থাপন করেন, যথা তাকসিম ময়দানে মসজিদ নির্মাণ, রমজানে অফিসের সময় নির্ধারণ, হিজাব সহ বেশ কিছু ধর্মীয় ইস্যু।
এদিকে সেই রাতেই আঙ্কারা রেফা পার্টি থেকে নির্বাচিত সিনচান পৌরসভার মেয়র বেকির ইলদিজ আল কুদস নাইট তথা কুদস রাত্রি উদযাপন করেন। সেখানে ইরানি রাষ্ট্রদূত অতিথি হিসাবে উপস্থিত থাকেন। রাষ্ট্রদূত তার বক্তৃতার এক পর্যায়ে শরিয়া প্রতিষ্ঠার আহ্বান জানান। মেয়র তার বক্তৃতায় হিজাব না পরা মহিলাদের বেশ কড়া ভাষায় তিরস্কার করেন। বেকির ইলদিজের এই বক্তব্যের পর 6 ফেব্রুয়ারি তাকে নজরবন্দি করা হয় এবং 1997 সালের সেপ্টেম্বর মাসে জনগণকে ধর্মের ভিত্তিতে আলাদা করে ঘৃণা এবং শত্রুতার হুমকি দেওয়া ধারায় অভিযুক্ত করে 4 বছর 7 মাসের কারাভোগের শাস্তি ঘোষণা করা হয়। 3 ফেব্রুয়ারি কুদস রজনী প্রোগ্রামে এই বক্তব্য রেকর্ডিং করার অভিযোগে স্টার টেলিভিশনে এক সাংবাদিককে পৌরসভার এক অফিস কর্তৃক গ্রেপ্তার করা হয়। এই ঘটনা মুহূর্তে পুরো দেশে বারুদের মতো ছড়িয়ে পড়ে। 4 ফেব্রুয়ারি এরবাকান হুচা সংসদের রেফা পার্টির গ্রুপ মিটিংয়ে এক ব্যক্তির ভুল ধরে রাষ্ট্রকে ধ্বংস করা যাবে না বললেও তার জবাব বিতর্ক শেষ করতে ব্যর্থ হয়। এদিকে সেনাবাহিনী এই ঘটনায় শক্ত প্রতিক্রিয়া দেখানোর অংশ হিসেবে 20টি ট্যাঙ্ক এবং 15টি সেনাজীব সিনচান পৌরসভায় পাঠায়। এটা অনেকটা কুর সরাসরি লক্ষণ। যদিও সামরিক বাহিনী প্রধান এবং ওই সময় দেলুইল পার্টির প্রতিরক্ষা মন্ত্রী এটাকে প্রশিক্ষণের অংশ হিসাবে মন্তব্য করলেন, কিন্তু সেনাবাহিনীর দ্বিতীয় প্রধান এটাকে গণতন্ত্রের ভারসাম্যের জন্য সমন্বয় করছে বলে উল্লেখ করেন। প্রেসিডেন্ট সোলাইমান দেমিরেল প্রধানমন্ত্রীকে লেখা বিশেষ চিঠিতে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র ধরে রাখতে পরিচালিত আইনের কম বেশি না করে বাস্তবায়নের জন্য আহ্বান জানান। এদিকে 15 ফেব্রুয়ারি আঙ্কারায় হাজারো মহিলা শরিয়াতের বিরুদ্ধে মহিলা পদযাত্রা শুরু করে। এই পদযাত্রায় সংসদের ডেপুটি স্পিকার অর্থাৎ বিরোধী দল থেকে মনোনীত ও জেহেপের প্রধান যোগ দেয়। আর 24 ফেব্রুয়ারি নৌবাহিনী প্রধান ঘোষণা করেন এখনও ফিরে গেলে এটা হবে পিকেকে বা কুর্দি সন্ত্রাসী গোষ্ঠীর চেয়েও ভয়াবহ ঝুঁকি। ওপরের এই ঘটনার ধারাবাহিকতায় 28 ফেব্রুয়ারি জাতীয় নিরাপত্তা পরিষদের মিটিংয়ে দীর্ঘ বৈঠকের পর সেনাদের পক্ষ থেকে 18টি ধারার একটি তালিকা দেওয়া হয়, যাতে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্রে স্থায়িত্ব টিকিয়ে রাখতে বেশ কিছু বিষয় বাস্তবায়নের দাবি পেশ করা হয়। এরই মধ্যে 8 বছর বাধ্যতামূলক শিক্ষা কোনো বিরতি না দিয়ে ইমাম হাতিব স্কুলগুলো বন্ধ করা, কোরআনের কোর্সগুলো দিনিয়াত নিয়ন্ত্রণে আনা, তারকিয়াত কিংবা জামায়াতগুলো কাজ বন্ধ করা সহ বেশ কিছু বিষয় ছিল। প্রধানমন্ত্রী সেনাদের দাবিতে স্বাক্ষর না করে দাবির বিরুদ্ধে অন্য দলগুলো সমর্থন চান, কিন্তু কোনো দলই সমর্থন দেয়নি। জাতীয় নিরাপত্তা পরিষদের সেক্রেটারি জেনারেল জানান এই দাবিগুলো মেনে নেওয়া না হলে পুরো অনুমোদন দেওয়া হবে। এক পর্যায়ে প্রধানমন্ত্রী এরবাকান দাবিতে স্বাক্ষর করেন। তিনি চেয়েছিলেন পার্লামেন্টে ভোটে নিয়েই এই দাবি নাকচ করে দেবেন। কোয়ালিশনে থাকা দেলুইল পার্টিও সমর্থন দিয়েছিল, কিন্তু স্বাক্ষর করার পর সংসদে বিষয়টি তুলতে চাইলে স্পিকার জানিয়ে দেন জাতীয় নিরাপত্তা পরিষদের সিদ্ধান্তই আইন, তাই সংসদে নিয়ে কোনো বিতর্ক হবে না। এ পর্যায়ে সরকার সেনাবাহিনীর দাবিগুলো বাস্তবায়নে আশ্বাস দেয়, কিন্তু 31 মার্চ প্রথম জাতীয় নিরাপত্তা পরিষদের মিটিংয়ে সেনাবাহিনীর দ্বিতীয় প্রধান ঘোষণা করেন তাদের প্রথম লক্ষ্য সরকারকে সরিয়ে দেওয়া। এটি ধর্মনিরপেক্ষতাবাদ সেনাবাহিনীর প্রধান বৈশিষ্ট্য বলে উল্লেখ করেন। এপ্রিল ও মে মাসের শুরুতে আরও কয়েকটি ঘটনায় সরকারের সঙ্গে সেনাবাহিনীর সম্পর্ক আরও খারাপ হয়। 21 মে সাংবিধানিক আদালতে ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের মূলনীতি লঙ্ঘনের অভিযোগে রেফা পার্টি বন্ধের ব্যাপারে মামলা করা হয়। এদিকে সেনাবাহিনীও সরকারের বিরুদ্ধে নিয়মিত ব্রিফিং দিতে থাকে। সিভিল সোসাইটি, বিচারপতিদের সামরিক বাহিনীর কার্যালয়ে দাওয়াত দিয়ে চলতে থাকে একের পর এক মতবিনিময়। অবশেষে 28 জুন প্রধানমন্ত্রী নাজিমুদ্দিন এরবাকান প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে কোয়ালিশনে রেখে তানসুচিলার উপর প্রধানমন্ত্রীর দায়িত্ব প্রদান করেন, কিন্তু প্রেসিডেন্ট তানসুচিলার প্রধানমন্ত্রী হিসেবে গ্রহণ করতে অস্বীকৃতি জানান। পরবর্তীকালে 30 জুন মেসুদ ইলমাজের নেতৃত্বে কোয়ালিশন সরকার গঠিত হয়, যাতে বুলেন্ট এজবিদ উপপ্রধানমন্ত্রী হন এবং জেহেপি সংসদের বাইরে থেকে সরকারকে সমর্থন দেন। তাত্ত্বিকগণ এই কুকে পোস্ট মডার্ন কু হিসাবে উল্লেখ করেছেন। এই ঘটনার পর তুরস্ক ইসলামী রাজনীতি ও ইসলাম আবারও বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়। 1998 সালের জানুয়ারি মাসে রেফা পার্টি নিষিদ্ধ ঘোষণা করা হয়। সারা দেশে কোরআনের কোর্সগুলো বন্ধ এবং হিজাব পরা মেয়েদের শিক্ষা প্রতিষ্ঠান থেকে বের করে দেওয়া হয় কিংবা অত্যাচার করা হয়, বন্ধ করা হয় ইমাম হাতিব স্কুলগুলো।